আমার প্রশ্নটা এখানে দেখেন, মবদের যারা বস, আসিফ নজরুল, পিনাকি ভট্টাচার্য, ফরহাদ মজহার, এরা একেকজন তাদের ব্যক্তি জীবন দেখেন, পরকীয়ার আমি কিন্তু বিপক্ষে না। কথা হচ্ছে যে আপনি যে জিনিসটা করছেন, এই একই জিনিসকে দিয়ে অন্য আরেকজন ব্যক্তির চরিত্র হনন করাচ্ছেন কেন এই নারীকে? আজকে দেখেন পরকীয়ার ঘটনা ঘটলেও মামুনুলকে যেরকম সবাই ভালো মনে করে, দোষ জান্নাতারা ঝর্ণার, এই নারীর ব্যাপারে সবার আক্ষেপ। আমাদের এই টাইটেলটা এই কারণে ছিল যে মবের প্রধান শত্রু কেন নারী? প্রধান শত্রু নারী। আপনি দেখেন এইখানে আরেকজনের ছবি দেওয়া আছে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এনসিপির একজন নেত্রী উমামা ফাতেমা। তো উমামা ফাতেমা যখন তিনি রিজাইন করেছেন এনসিপি থেকে, অফিসিয়ালি শেষ করেছেন তার সম্পর্ক। যদিও তার ন্যায় অন্যায় অনেক কিছু আছে, আমি সেদিকে যাচ্ছি না। তিনি সেখানে যে অভিযোগগুলো করেছে সেই প্রত্যেকটা অভিযোগ খুঁজলে দেখবেন যে তিনি নারী হিসেবে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা তো খুব স্বাভাবিক, যেহেতু মববাজদের মানে এই যে আপনি তুষার ইমরানের কথা আনেন, ওই যে সারওয়ার তুষারের কথা আনেন, ওই যে নীলা ইসরাফিল। এক্সাক্টলি। আমি যেটা বলছিলাম যে নিজুম ভাই, এই মব স্টার যারা রয়েছে, সার্জিস, হাসনাত, আসিফ, নাহিদ, এই যে তুষার, ফুষার, আরো অনেক যুক্ত হয়েছে নামে বেনামে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এই যে সুলতান মোহাম্মদ জাকারিয়া, সে কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছেড়ে বাংলাদেশে এনসিপির হয়েছে। এরকম বলেন কি? অনেককে আমি দেখেছি। হ্যাঁ, আপনি দেখেন সুলতান মোহাম্মদ জাকারিয়া এনসিপি মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ছেড়ে তারা মানে আচ্ছা, এখন এনসিপি নেতা। হ্যাঁ, হ্যাঁ, এবং আমি এরকম নাম ধরে ১০০ জনকে বলতে পারবো যারা আওয়ামী লীগের আমলে প্রচুর মানবাধিকারের কথা বলেছে। মানবাধিকার গেল কোথায়? এখন তারা এই মানবাধিকার লঙ্ঘনের সনদ বিলিভ করে বেড়াচ্ছে। না, এখন ঠিক আছে, এটা মানবাধিকারের এই পর্যায়ে এটা ভ্যালিড আরকি। মানে পক্ষে গেলে খুব ভালো, বিপক্ষে গেলে যেটা। এই ধরনের আমরা মানে মুখ এবং মুখোশ আমরা অনেকেরই দেখেছি। নিজুম ভাই, আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেখবেন ভিকটিমটা হচ্ছে নারীরা। উমামা ফাতেমাটা ধরেই নিচ্ছে, যেহেতু তাদের, আপনি তো দেখেছেন তারা তো নারীদের নিতেই চায়নি এনসিপিতে। আমরা বিভিন্ন ছবিতে সমালোচনা করেছি এখানে একজন নারী নাই, তাই ২-১ জনকে ধরে নিয়ে গেছে। তার মধ্যে কেউ মেধাবী হয়েছে, কেউ জারাদের মতো আছে এখনো। এই নারী মূল কিন্তু টার্গেট, এবং তাদের বস যারা, তারা কিন্তু আবার নারীদের ব্যাপারে এই কাজগুলোই করে। তাদেরকে কিন্তু পেটায় না। আপনি আসিফ নজরুলকে জুতা মারতে কখনো আরেকটা দেখবেন? বিষয় আসিফ আনা উচিত নজরুলের আমার ঘরে মনে হয় যে তুমি কি আমাকে লাগাতে দিবা, আমার মনে হয় এটা একটু ইনক্লুড করেন, এটা নিয়ে একটু ছোট্ট আলোচনা হওয়া উচিত। সারওয়ার যে আপনি তুষার। যদি যে এই মানে তাদের রুচিবোধের তো একটা জায়গায় আছে। না না, আপনি কি এটা খেয়াল করেছেন যে গতকালকে কিন্তু আমি খুবই মনোযোগ দিয়ে প্রায় ২৫ মিনিটের মতো আপনার ওই যে একটা ছাপরি লোক থাকে না আমেরিকাতে, নাম কি, ইলিয়াস, হুম, ইলিয়াসের সাথে নীলা ইসরাফিলের একটা টেলিফোন কনভারসেশন। আমি কিন্তু সাধারণত শুনলাম। টেলিফোন কনভারসেশন এগুলো আমার কাছে খুবই বোরিং লাগে, আমি টেনে টেনে শুনি, আমি কোনো একটা শুনতে পারি না এগুলা। হুম, আমি গতকালকে ইচ এন্ড এভরি শব্দ আমি শুনেছি। এই ইলিয়াসের সাথে নীলা ইসরাফিলের যেই, আপনি সময় পেলে এটা একটু শুনবেন। আমি এটা শুনেছি। না খুবই আই ওপেনিং একটা কনভারসেশন ছিল। সেটা হচ্ছে নীলা ইসরাফিল ছিলেন হচ্ছে আমাদের মুয়াজ ভাইয়ের ওয়াইফ, তাদের হুম, ছাড়াছাড়ি হয়ে গেছে। মুয়াজ ভাইকে কেন বলছি, আমাদের মুয়াজ ভাই আমার স্কুলের বড় ভাই। সো সেই জায়গাতে মুয়াজ ভাই হচ্ছে হাসান আরিফ সাহেবের ছেলে। হ্যাঁ, হুম। মুয়াজ ভাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, সেই প্রসঙ্গে আমি যাব না। আমি ঘটনাটার অনেক কিছুই জানি, শুনেছি। না, আমি হ্যাঁ, আমি জানি। আমাকে নীলা ইসরাফিল নিজেই আমাকে ফোনে বলেছেন কি রাইট, আমি তিনি আমি করেছেন আমি তার। আমি আর কি মোটামুটি পুরো ঘটনাটা জানি, ফলে আমি ওই আলোচনাতে যাব না। আলোচনাতে যেটাতে যেতে চাই সেটা হচ্ছে যে নীলা ইসরাফিল ভালো না নীলা ইসরাফিল খারাপ, এই জায়গাটা বিবেচনাতে চলে এসেছে। যে নীলা ইসরাফিল এর আগে এইটা করেছে, কিন্তু কেউ এটা বলছে না যে নীলা ইসরাফিলকে যে একটা লোক বলছে যে আমি তোমাকে লাগাতে চাই, এবং সেই নারীটা যেটা পছন্দ করছে না, পরবর্তী সময় সেই নারীটা কিন্তু এটা নিয়ে বিচার দিয়েছিল, বিচারটাও এনসিপিতে হয়নি। বিচার হয়নি। না এই হওয়ার এই পরে এই এই তিনি, অডিও ক্লিপ নীলা ইসরাফিল দাবি করেছেন। এই অডিও ক্লিপ এনসিপির লোকরাই তিনি ঘুম থেকে উঠে দেখছেন, লিখেছেন তিনি তার প্রোফাইলে। ও ঘুম থেকে উঠে দেখেন এটা ভাইরাল হয়ে গেছে। উনি দিয়েছিলেন মানে এটা বিচারের উনি জন্য। দিয়েছিলেন বিচারের জন্য তাদের কাছে। ইয়েস, ইয়েস। ও আমি এনসিপির আমি কাছে। এটা তিনি জানতাম না, লিখেছেন। আমার ধারণা ছিল উনি হ্যাঁ, তিনি এটা ভাইরাল তার করেছেন। তার তার ভেরিফাইড প্রোফাইলে তিনি লিখেছেন যে কিভাবে এত তিনি রেকর্ডটা কেন করেছেন? কারণ তিনি তাকে ও রাজনৈতিক আমার সহকর্মী, ধারণা ছিল তিনি তিনি অনেক। এটা ছেড়েছেন, বাট ভেরি ইন্টারেস্টিং। কি কি না, লিখেছেন তিনি তিনি? আমি ছাড়েননি। কি তিনি কি লিখেছেন লিখেছেন? যে তিনি এই তুষারকে তিনি কেন জানিয়েছেন এই ঘটনা, মানে কেন রেকর্ড করলেন কলটা? যে তুষার তাকে তার কিছু মামলা মোকদ্দমা অনেকগুলো বিষয়ে সে ভেবেছিল অ্যাডভাইস হিসেবে যে আমি তাহলে রেকর্ড করে রাখি, পরে আমার নোট করতে সুবিধা হবে। আমরা হুম, কিন্তু অনেক হুম, কথা অনুমতি নিয়ে রেকর্ড করি। যে নিজুম ভাই, হুম। যদি আপনার সাথে আমার এটা আপনারা হয় নাই, তারা আমি রেকর্ড সাধারণত করছেন। আমি সাধারণত কারোর কল রেকর্ড করলে আমি বলি, কারণ সে যেন কমফোর্টেবলি কথা বলে। হুম, হ্যাঁ? হুম, যে হুম, হুম। তো সে নীলা ইসরাফিল এটাই বলেছেন, এবং তিনি এনসিপির খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে এই ক্লিপটা পাঠিয়ে বলেছেন তিনি বিচার চান। এটা তার সাথে হয়েছে এবং তিনি এখনো তার সাথে কাজ করতে সেফ ফিল করছেন না। এবং এই আচ্ছা। একই অভিযোগ দেখবেন যে তাসনিম খলিলের বর্তমান সম্ভবত গার্লফ্রেন্ড বিথি ওনার নাম, বিথি সপ্তর্ষি। সাংবাদিক দাবি করেন। হ্যাঁ, তিনি কিন্তু এই এখন মনে তুষারের হয় নাম ব্যাপারে চেঞ্জ একই করেছে। ধর্ষণের বিথি ও ডি সুজা বা সামথিং কিছু একটা নাম চেঞ্জ করেছে। anyhow, তো তিনি কিন্তু ওই তুষারের ব্যাপারে অভিযোগ করেছিলেন, কারণ তিনি তুষারের গার্লফ্রেন্ড ছিলেন। তো তুষার এরকম ধর্ষণ এগুলো তার টেন্ডেন্সি এবং খুব বিকৃত, এটা বলেছিলেন। এবং তুষারের ধর্ম পরিচয় সে নাস্তিক, সেটা বাদ দিলাম। তো এই নীলা ইসরাফিলের ব্যাপারে নীলা ইসরাফিল লিখেছেন যে তিনি এটা ইনসিকিউর ফিল করেছেন সহকর্মীর কাছ থেকে। তো তাই তিনি জানিয়েছেন, ঘুম থেকে উঠে দেখেন এটা ভাইরাল। এখন আপনি বোঝেন যে কার কাছে বিচার দেবে। ও এইটা কিন্তু গাসাদ আমার এটা জানা ছিল না। আমি এটা জানতাম না। কিন্তু আমি এই ঘটনাটা তো আমরা আমরা জেনেছি, এবং
এখানে দেখার বিষয় ছিল যে এরা আসলে এই ব্যাপারটার ক্ষেত্রে সারওয়ার তুষারের ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেয়। সারওয়ার তুষার তো আপনি জানেন যে ফরদ মাজারের আরেক শিষ্য, ফরদ মাজারের অন্যতম 2 শিষ্য কিন্তু এখন এখানে আছে, একটা হচ্ছে মাহফুজ আলম আর একটা হচ্ছে সারওয়ার তুষার। তুষার সারওয়ার তুষারের ব্যাপারে ফরদ মাজার খুবই হাইলি প্রেইজ করেছে, যেটা এই বইটার ভেতরে আছে, এই বইটা। হ্যাঁ, ওর যে এই বইটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বইটা আপনার 5ই অগাস্টে পাবলিশ হয়, 5ই অগাস্ট 2023-এ। এটাও একটু দর্শকদেরকে বলে নেওয়া ভালো, বাংলাদেশে এখন আপনি যে জুলাই চার্টার, তারপরে সংবিধানকে ছুঁড়ে ফেলা, মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দিতে হবে, সমস্ত কিছু এই হচ্ছে সেই কিতাব যেটাকে ফরহাদ মাজাররা কিতাব বলে অভিনন্দন করে। এই কিতাব অনুযায়ী সমস্ত কিছু হচ্ছে। আসাদ ভাই, আপনার সুযোগ পেলে বইটা আপনি কালেক্ট করে একটু পড়বেন, এইখানে যা লেখা আছে সেই অনুযায়ী হচ্ছে। আর যাই হোক, সরোয়ার তুষারের এই ঘটনাটার পরে আমি দেখলাম যে ইলিয়াসকে সম্ভবত সরোয়ার তুষার এবং তারা অনেক ধরনের তথ্য দিয়েছে যে নীলা ইসরাফিলের ক্যারেক্টারটা অ্যাসাসিনেশন করেন। আমি ধরে নিচ্ছি, মানে হয়তোবা ইনভেস্টিগেশন করলে জানা যাবে, ভালো যাবে যে আপনার নীলা ইসরাফিলের ধরা যাক যে অনেক সমস্যা আছেও, আমি 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 জানি না। আমি আপনাকে অনস্ক্রিন সাক্ষী দেই, আমি আপনাকে অনস্ক্রিন একটা সাক্ষী দেই। আমার সাথে তিনি নেপালে চলে যাওয়ার পরে তিনি আরেকজন ব্যক্তি শাহেদ আলম আমাকে তার নাম্বারটা দিয়ে বলেছিলেন, আমার নাম্বারটা চেয়েছিলেন, তো আমি দিলাম। তো শাহেদ আলমের মাধ্যমে তিনি আমার সাথে কানেক্টটা ভালো হইল না, মানে আমি জানি না কার সাথে কথা বলছি। তো একজন নারী শুনলাম, তিনি খুব বিপদে, শুনলাম, শোনার পরে বুঝলাম উনি নীলা ইসরাফিল এবং তখন উপদেষ্টা আরিফ সাহেবের এই ঘটনাটা আমি দেখেছিলাম, তার ব্যাপারে তিনি। কিন্তু আমি তার সাথে বোধহয় 5-6 ঘন্টা কথা বলেছি মোট, ভিন্ন ভিন্ন দিনে। আমার একটিবারের জন্য মনে হয়নি যে তিনি, তার যে জায়গাটা, তিনি একজন নারী, তিনি একজন প্রাপ্তবয়স্কা, এবং ওই জায়গা থেকে এসে কখনো হয় না আবেদনময়ী কথাবার্তা আমি তার কাছ থেকে কোনো একটা সিঙ্গেল অক্ষর আমি শুনি নাই। আমার সাথে যতটুকু কথা হয়েছে প্রফেশনাল কথা হয়েছে, এবং তিনি অত্যন্ত সম্মান জানিয়ে কথা বলেছেন। তিনি আশ্রয় প্রার্থনা করেছিলেন যে তিনি বিপদে আছেন। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমারও একই রকমের অভিমত হয়েছে। আমি কালকে ভেবেছি যে এই ভদ্রমহিলা আইনজীবী হলে অসম্ভব ভালো করতেন। সেটা হচ্ছে, আমি যখন পুরো কনভারসেশনটা শুনলাম এই ইলিয়াসের সাথে, আমি আপনাকে অনুরোধ করব কনভারসেশনটা আপনি শুনবেন। আমি শুনেছি শি ইজ ভেরি ক্লেভার। এটা আমার এবং কোনো না আমি ক্লেভার শব্দটা আমি বলবো যে খুবই স্মার্টলি হ্যান্ডেল করেছে। ইয়েস খুবই স্মার্টলি, এবং তাকে আমি ক্লেভার কেন বলেছি, কারণ ইলিয়াসের মতো একটা বদমাইশ সে চিনে জানে ওই টোনেই কথা বলেছে, তার সাথে যেভাবে কথা বলতে হবে। আপনি দেখেন তাকে কিন্তু কোনো ভাইটাই বলে কিছু না, প্রত্যেকটা পয়েন্টে সে পরাস্ত করেছে, প্রত্যেকটা পয়েন্টে। এবং আমি একটা পর্যায়ে বলেছি যে এই ভদ্রমহিলার সাথে আমার কথা বলে আমি তাকে বলবো যে ইউ মাস্ট গো ফর ল। তার অ্যাটিটিউড ছিল এরকম যে তুই ইলিয়াস আসলে রেপিস্টের পক্ষ নিয়া, মানে পুরো কনভারসেশন আমি অ্যাপ্রিশিয়েট করব, যদিও সে একটা লাল বদর, কিন্তু সিম্পলি, কিন্তু আমি আর কি যদি পার্টিকুলারলি ওই কনভারসেশনটাকে আমি রেফার করি, ভাই একটা ভিডিও আমি আপনাকে দেখাবো, ভালোভাবে ট্যাকেল দিয়েছে। আপনাকে আওয়ামী লীগের লোকজন অনেক পছন্দ করেন আমি জানি, কিছু লোক ছাড়া কিছু লোক অপছন্দ, সব এটা মানে আমি একটা ভিডিও দেখাই। আপনি যে লালবদর শব্দটা বললেন, আমার কেন যেন মনে হয় যে আমার আওয়ামী বন্ধুদের বলবো যে এই জায়গাটা থেকে বোধহয় সরে আসা উচিত, কারণ এই আন্দোলনে শেখ হাসিনার পতনের ব্যাপারে কার কি চাওয়া ছিল আমরা এটা পরে শুনি। আমরা একটু এটা শুনি তাহলে। আপনি লালবদর বলে তিনিও একজন লালবদর। আসাদ, আমি আপনার কথাটা বুঝতে পারছি, আমি এই ব্যাপারে বলবো আপনাকে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আমি একটু এই ভিডিওটা দেখাইছি। সার্জিস, যারা ছিলেন আপনারা, বারবার নাম মেনশন করতেছি, স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল। এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। ভুল করছি, এখন মনে হচ্ছে ভুল করছি ভাই, ভুল করছে সবাই। কি হয়েছে সার্জিস? ওনার ভিডিওটা অনেক দীর্ঘ, আমি একটা শুধু অংশ দেখালাম। আমি আপনাকে বলি একটু, আমি একটু স্মৃতি রোমন্থন করি আপনাকে। আপনার বাড়ি কি সিলেট? না, আমার বাড়ি গোপালগঞ্জ। গোপালগঞ্জে। আচ্ছা, কবে যেন একটা আলোচনা হয়েছে, আপনি মনে হয় বাবার চাকরির সুবাদে অনেকদিন সিলেটে ছিলেন। হ্যাঁ, আমি সিলেটে বড় হয়েছি, আমি সিলেটি নেটিভদের মতোই। জি। আমাকে একটা সংবর্ধনা দেওয়া হয়েছিল আপনার 2022 সালে, কেমন, মৌলভীবাজারে এক স্কুল, ওই স্কুলে 40 বছর পূর্তি উপলক্ষে মুক্তিযুদ্ধের ব্যাপারে আমার ছোটখাটো কাজ করার জন্য আমাকে একটা সম্মাননা দেওয়া হয়েছিল। সেই প্রোগ্রামে আমার সাথে পাভেলের পরিচয়, প্রথম পাভেলের সাথে পরিচয়। বাট পাভেলকে তো আমি আগে থেকে চিনি নাটক সিনেমার মাধ্যমে। তো পাভেলরা যেই গেস্ট হাউসে উঠেছেন, আমি উঠেছি আপনার সরকারি, এটা কি যেন বলে আপনার সরকারি রেস্ট হাউসগুলোকে কি বলে যেন, সার্কিট হাউসে। আমি, শাফিন আহমেদ, আমরা উঠেছিলাম সার্কিট হাউসে, উনি উঠেছিলেন আরেকটা রেস্ট হাউসে। সন্ধ্যাবেলাতে পাভেলের সাথে গল্প করতে গেছি। পাভেল, তারপরে হচ্ছে যে চাষি নামে এক ভদ্রলোক আছে না, সবাই হাবু ভাই নামে চেনে, তারপরে আমাদের পলাশ, আমরা মানে সবাই মিলে আড্ডা দিয়েছি, এবং তারা আমাকে ব্যাপকভাবে পছন্দ করেছে। ওই পুরো আড্ডাটাতে পাভেল আমাকে বারবার বলছে, দাদা আপনি একটু বলেন স্টোরিটা শুনে। আমি বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে দেখি স্বর্গে গেলে ধান বানে, আমি সেখানে প্রসঙ্গক্রমে বাংলাদেশের রাজনীতি এসেছে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জিয়াউর রহমান হত্যাকাণ্ড, এইসব আলোচনা করছি। তারা মন্ত্র মুগ্ধের মতো, বিশেষ করে পলাশ এবং পাভেল, এরা দুজন শুনছিল। পাভেল আমাকে বলছে যে দাদা, গল্প তো পুরোটা শুনতে পারলাম না,
ঢাকাতে গিয়ে একসাথে আমরা বসবো। পাভেলের সাথে এরপরও আমার টুকটাক আলাপ টালাপ হয়েছে। পাভেলকে আমি অত্যন্ত স্নেহ করি, আমাদের ছোট ভাই, বয়সে ছোট। পলাশ তো প্রচুর পড়াশোনা করা ছেলে, আপনারা দেখলে হয়তো বা বুঝবেন না। পলাশও প্রচুর বইপত্র পড়ে। আমি জানি না আপনারা জানেন কিনা। পলাশ বলতে আপনার যে কাবিলা চিনি আমি। নামে যাকে হুম। চেনেন, সে তাকে ভালো আবার ছেলে। অনেক মানে ডানপন্থী অ্যাক্টিভিটিসও দেখা গেছে। জি। মানে সোফার আমি ওকে যে সময়টা চিনেছি প্রচুর পড়াশোনা করার ছেলে। আমি এর পরবর্তীকালে জানি না আসলে। তো 5ই আগস্টের আগে পরে তাদের ভূমিকা আপনি জানেন যে হুম, এগুলো হুম, আমাকে এক ধরনের হৃদয় বিদারক ছিল। যাই হোক, সেগুলো নিয়ে কি আর বলবো। তো আল্টিমেটলি যেটা হয়েছে যে পাভেলের এই রিয়ালাইজেশন কিন্তু সিগনিফিকেন্ট। আসাদ হুম, আসাদ আপনি সেই সময়টাতে সরকারের অনেক সমালোচনা করেছিলেন। হুম, আমি কিন্তু আমি দেখেন, আপনার সাথে আমার টক শো করার মানে হচ্ছে যে কয়েকটা ব্লেমের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। একজন হুম। নাস্তিকের সাথে টক শো করেছেন, উনি এই করেছেন। কিন্তু এইটা বোঝানো খুবই টাফ যে আসাদ নূর ধর্ম বিশ্বাস করলো কি ধর্ম বিশ্বাস করলো না, এইটা আসলে আমার এরিয়ার মধ্যেই পড়ে না। কারণ আপনার সাথে আমার ধর্ম নিয়ে কিন্তু ব্যাপক আলাপ হয়েছে, আপনার মনে আছে? হুম, হুম, হুম। আপনি কি কখনো আমাকে এইটা বলতে পেরেছেন যে নিঝুম ভাই খুবই ধর্মান্ধ, উগ্র? কখনো বলতে না, পেরেছেন? না। আমি বরাবরই সুফিস্ট ধারণার অধিকারী, এবং হুম, আপনি যতবারই ধর্ম নিয়ে আপনার কথা বলেছেন, আমি আপনার সাথে কতটুকু মানে আমি আমার ভিউটা করেছি, এবং কোনদিন হুম। আমার আর আপনার এই ক্লাসটা কি হয়েছে? না। কখনো হয় না। এটা আমি হবেও না কোনদিন। খুবই হবে না। মন দিয়ে আপনার কথা শুনেছি, চুপচাপ শুনেছি। আমি আপনার অবস্থানটা বোঝার চেষ্টা করেছি, ওয়াই দিস ইজ হ্যাপেনিং, এবং আমি মনে করি যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব চিন্তা এবং চেতনা এই জায়গাটা সে আপহেল্ড করবে, এটাকে আমি স্বাভাবিক ধরে নিয়েছি। হুম, একই ব্যাপারে আমি আপনাকে মনে হয় আমার ব্যক্তিগত আলাপচারিতায় বলেছিলাম যে আসাদ ভাই, যা হয়েছে, যা হচ্ছে, ইয়েস আপনার ইনিশিয়ালি অনেক ধরনের অভিযোগ ছিল। আমি জানি যে আপনার পাস্ট কিছু অভিজ্ঞতাটা এত বিটার ছিল। আপনি আমাকে বরাবর বলেছেন, এবং আমি সে সময় মাথা নিচু করেই শুনেছি যে আপনাকে কিভাবে ট্রিট করা হয়েছিল, কিভাবে আপনাকে হেনস্থা করা হয়েছিল। আমার আসলে কিছুই করার ছিল না। অনেকটা অসহায়ের মতো আপনাকে আমি একটু সাহায্য করতে পারলেই আমি খুবই আমলি আমলি। আমি মনে করি যে হুম, আপনার মতো একজন অ্যাক্টিভিস্ট, তো আলটিমেটলি আমি পারিনি। হুম। কিন্তু এই যে পারসেপশনের একটা ব্যাপার, যে এই যে কিছুক্ষণ আগে আপনি আমাকে বললেন যে লাল বদর বলেছি না, আমারও হয়তো, কারণ যেই মানুষটা লাল সাপোর্ট করেছেন সেই মানুষটা যদি আজকে বুঝতে পারেন যে তিনি নিচু ঠিক ভাই একটু করেননি। আমি একটু একটা লাইন মানে এটা ভুল হয়ে যেতে পারে দর্শকদের। আমি কিন্তু আপনাকে যখনই আমার কষ্টের কথা বলেছি, আমি কোথাও বলি নাই যে অমুক আমার সাথে এইটা করছে তাদের ফাঁসি হোক, তাদের একটা হাত ভাঙিয়ে দিক বা তার আমার কিন্তু এটাও দাবি ছিল না আমার ক্ষতিপূরণ। আমি শুধু দাবি করেছিলাম আমার যতদূর মনে পড়ে, ভাই আমার পাসপোর্টটা এটা আমার রাইটস। রাইট, আমি রাইট, রাইট। বাংলাদেশের নাগরিক। আমার পাসপোর্টটা যেন ফেরত দিয়ে দেওয়া হয়। আর আমি আর কিছু চাই না। আমার দেশে নিয়ে যাওয়া হোক, তাও আমি চাইনি। আমার পাসপোর্টটাই শুধু ফেরত দাও, যেটা আমার নাগরিক অধিকার। জি, এটা আমি আপনি অনেক আমাকে বছর ওই আওয়ামী যে লীগ চেষ্টা করেছি। কয়েকজন ডিবির অফিসারের কথা বলেছিলেন, এই যে ফাতিন এদের কথা বলেছিলেন হ্যাঁ, যে, যারা আওয়ামী লীগকে ডোবাবে এটা বলেছিলাম যে এবং ইসলামিস্টদের আপনি দখলে আমাকে বলেছেন, এবং সাইবার। দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। সো আমি দেখেন, আমি সাম্প্রতিক সময় কিন্তু একটা কথা বলছি, এবং এই কথাগুলো বলাটা খুব জরুরি। আমি বলছি ম্যাজিক্যাল আওয়ামী লীগের কথা। হুম, আপনি আপনার কানে এসেছে কিনা, আপনি শুনেছেন কিনা আমি জানি না। আমি মনে করি সামনের সময়ের আওয়ামী লীগটার স্বরূপ কেমন হবে সেইটা একটা নির্ধারণ করা প্রয়োজন। হুম, আমরা কি ক্ষমতায় এলে এই যে এত স্টুডেন্টরা রাস্তায় ছিল, হুম। এদেরকে আমরা গুলি করে মেরে ফেলবো? এদেরকে আমরা খুন করব? এদেরকে আমরা বলবো যে তোমাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে? আমি একটা টক শোতে সেদিন বলেছিলাম যে তোমাদেরকে জড়িয়ে ধরবো। তা আমাকে নিয়ে কত ট্রল, যে নিঝুম মজুমদার জড়িয়ে ধরবে, তারপর নানা রকমের গালিগালাজ। আমি শুধু হেসেছি। আমি শুধু একটা কথাই বলেছি যে রাজনীতিতে যেহেতু নেমেছি, তাই আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, এবং আমাকে হতে হবে অসংখ্য মানুষের কথা প্রতিদিন শুনি। হুম। কেউ বলছে, কেউ আমাকে মাকে নিয়ে গালি দিচ্ছে, বাবাকে নিয়ে গালি দিচ্ছে, মানে নোংরা সমস্ত গালিগালাজ একই সাথে। আমাকে ভালোবাসছে এমন মানুষের সংখ্যাও অগণিত। ফলে আমি স্টুডেন্টদের উপরে রাগ করে থাকতে পারি না, কিন্তু বারবারই বলেছি যে সেই লোকগুলোর বিচার হতেই হবে, যেই লোকগুলো এই সাধারণ স্টুডেন্টদেরকে বুঝিয়েছে এই মিথ্যে কথাগুলো। তাদের তো বিচার হতে হবে। যারা ওই সময়টাতে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, যারা খুন করেছে। আপনি দেখেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে আমি বিটিভির এত নম্বর ভবন প্রথমে আমি পুড়িয়েছি, আমি সেতু ভবনে আগুন দিয়েছি। হ্যাঁ। এই লোকগুলোর বিচার যদি আপনি না করেন, তাহলে তো সাধারণ মানুষ আপনাকে প্রশ্নবিদ্ধ করবেন, তাহলে আপনি কার বিচার করবেন? কিন্তু সাধারণ একটা স্টুডেন্ট যিনি মনে করেছেন যে স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের উপর অ্যাটাক হয়েছে, তাই হুম। তাই সেটা মনে করেছে, যদিও আমরা বারবারই বলি যে নো, একটা দেশে একটা উচ্চ আদালত রায় দিয়েছে, আমরা উচ্চ আদালতের কথা মানতে চেয়েছি। সেই আমি কারণে আমরা বারবারই বলেছি এটা আদালতের ম্যাটার। ফলে আপনারা আমার পলিটিক্যালি কথা হচ্ছে যে হ্যাঁ, জি। কারেক্ট ছিলেন। কিন্তু আজকে আমি অনেকেই দেখি যারা গণহারে লাল বদর বলেন, ছাত্রদের এখনো মানে পারলে ২০১৮ সালে ইলেকশনের পরে চাঁদপুরের ওই ঘটনাটা ধর্ষণের মানে ধর্ষক মব
আওয়ামী লীগের মধ্যে যে নাই এটা তো বলা যাবে না। খারাপ মানুষ সব জায়গায় থাকবে। তারা কিন্তু ওতপ্রোতে বসে আছে। তারাও সুযোগ পেলে এখন আপনি আওয়ামী লীগ একটা নতুন বিএনপি হবে। আর আওয়ামী লীগের দীর্ঘ ক্ষমতার মধ্যে আপনি পলাশের কথা উদাহরণ আমি অনেক মানুষকে দেখাতে পারবো যারা ব্যক্তিগত পর্যায়ে ক্ষতির সম্মুখীন হয়েছেন। শুধুমাত্র আওয়ামী লীগের একটা লোক শোনার ছিল না। শুনবে যে তার সাথে এটা হয়েছে। এই জায়গাটা তারা পায় নাই। আপনি ছাত্র আন্দোলনের সময় বলছেন, আপনারা পলিটিক্যালি যাই বলেছেন, ছাত্রদের কাছে মেসেজ গেছে, ছাত্রদের গণহত্যা চালানো হচ্ছে। আপনাদের ব্যর্থতা যে আপনারা ছাত্রদের কাছে মূল জিনিসটা পৌঁছাতে পারেন নাই। আপনাদের ব্যর্থতা থাকবে না কেন? আপনাদের তো সাইবার ইউনিট জামাতিদের দখলে ছিল। আমি তো এটা আপনাদের ২ বছর আগে বলছি। আপনাদের ছাত্রলীগের যারা Facebook অ্যাকাউন্ট হোল্ডার ছিল, তাদের অ্যাকাউন্টগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল। তাদের অ্যাকাউন্ট ওই সময় ছিল না আন্দোলনের সময়। দেখেন ডিসেবল করে দিয়েছিল রিপোর্ট আমার করে। অ্যাকাউন্টটি আপনার করা আপনার হয়েছিল। ৩ বার ৪ বার দিয়ে ৫ দিন ৬ দিনের জন্য দেওয়া হয়েছে। হ্যাঁ? তাহলে চিন্তা করেন এবং আপনি আওয়ামী লীগের আমলে যেইটা হ্যাঁ, করেছে সে হচ্ছে সেই ছেলেটা যে ওই যে ইয়েস। ডিবির সেই অফিসারের ফাতিন ওই গ্রুপ। হ্যাঁ, হ্যাঁ, ওই গ্রুপ ইনফ্যাক্ট আপনি যখন আওয়ামী লীগ ক্ষমতায় পতনের ১-২ বছর আগেও আপনার আইডি বাংলাদেশে বসেই ডিসেবল করা হয়েছে। তারা অনেকদিন ধরে এই প্ল্যানগুলো কিন্তু আওয়ামী লীগ ওই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছে। মানে এটা তো রাষ্ট্রের দায়িত্ব। আবু সাঈদকে গুলি করা হচ্ছে, ওইটা রাষ্ট্র টিভিতে দেখাবে বা যে মিডিয়াম মানুষ দেখছে যে এইটা আসলে রাবার বুলেটের বন্দুক। এই নলটা এই দেখো মোটা, এখানে শেলটা এরকম। এটা দেখাইতে হবে জনগণকে। আপনারা দেখেন নাই, মানুষ ভুল বুঝছে, এটা মানুষের দোষ না। আপনাদের পিআর টিমের সমস্যা ছিল। একটা না, উদাহরণ আমি দেখেন এখন আমি আমি আমার ইউনূস এসে আমি দেখেন, আমার ইউনূস এসে দুর্বলতা, করেছে কি? আমি আমার ব্যর্থতাগুলো, আমি আমার না পারাগুলো সেগুলোকে আমি খুবই মানে ওপেনলি আমি স্বীকার করি যে আমাদের ব্যর্থতা তো ছিল। আমাদের ভুল, আমাদের কোন জায়গাতে আমরা কি করতে পারতাম কিন্তু করতে পারিনি এরকম অনেক জায়গা ছিল। আমি নিশ্চিত বাংলাদেশের আমাদের যারা বাংলাদেশ আমি আওয়ামী আরেকটা লীগের এক্সাম্পল দিয়ে দেই যারা নেজুম আছে ভাই। আমি একটা লোভ সামলাইতে পারছি না। আরেকটা এক্সাম্পল দিয়ে দেই। মানে আমি জানি না ফ্রিতে কেন আমি আওয়ামী লীগের এত দিচ্ছি। আমি একটা উদাহরণ দেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নেওয়ার পরে, দখল করার পরে আমি দখলই মনে করি তাদের এই আচরণটা, এটার ক্ষমতা বলা যাবে না। মানে দেখেন কদরউদ্দিন শিশির ১ ঘন্টা আগে লিখেছেন এবং এটা আবার শিক্ষক নেটওয়ার্কের কয়েকজন শেয়ারও করেছেন দেখলাম। তাদের মধ্যে আচ্ছা, এখানে লেখাটা হচ্ছে যে বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগের গুলি ভর্তি আছে। এইটার সে জাস্টিফিকেশন নিয়ে আসছে। আবার এই ধর্ষণটাকেও জাস্টিফিকেশন নিয়ে আসছিল। সম্ভবত এটা ২ ঘন্টার আগে। আম সেখানে বলা হচ্ছে তিনি বলতে চাইছেন মুরাদনগরের ঘটনাটাতে এখনো তিনি ধর্ষণ কিনা সেটা নিয়ে ধোঁয়াশা আছে। মানে এইটাকে দেখেন কত বড় ধোঁয়াশায় মানুষকে ফেলে দিচ্ছে। সে দেখছে না স্ক্রিনে, সে একজন ফ্যাক্ট চেকার। এই ধরনের মানে তারা অলরেডি জামাত শিবির মনাই তাদেরকে সবাইকে ইউনূস কিন্তু কিনেছে। তার ইউনূসের পিআর এর ইয়ের জন্য। দেখেন সে কিন্তু সফলভাবে যত ধরনের তাদের গুজব সেগুলোকে বৈধতা দিচ্ছে। আপনি দেখেন আসিফ নজরুল যখন দাবি করল পয়লা বৈশাখে খালেদা জিয়ার প্রতিমূর্তি প্রদর্শন করা হয়েছে মঙ্গল শোভাযাত্রায়। এটা একটা ডাহা মিথ্যা কথা। এটা মুক্তিযোদ্ধা মঞ্চের ব্যানারে কতিপয় আওয়ামী লীগের কিছু লোক ওই ভ্যানে করে বিভিন্ন জায়গায় ঘুরতে দিয়েছিল। পলিটিক্যালি মোটিভটা বানানো হয়েছে। এটা হ্যাঁ, এই বর্ষবরণ প্রোগ্রামে বানানো হয়নি। প্রোগ্রাম ছিল না। কিন্তু এত বড় একটা মিথ্যা কথা শেয়ার দিয়েছে। হ্যাঁ, হ্যাঁ, নিজে পোস্ট করেছেন। এবং তাকে কোট করে আরো বাচ্চা উপদেষ্টারা ওই একই কথা বলেছে। বাংলাদেশের একটা ফ্যাক্ট চেকার এটাকে ফেক হিসেবে ফ্ল্যাগ করেনি। কারণ তাদের সবার পকেটে এই ইউনূসের টাকা যায়। ঘুরে যায়, অ্যাড দিল। আপনারা ধরেন বিকাশ কিছু অ্যাড দিয়ে দিল ফটো কার্ডের। আপনার ওই ওয়েবসাইট কেউ পড়ে না। ফটো কার্ডের জন্য শিশির তো দীর্ঘদিন বাংলাদেশে বসেই কাজগুলো করেছে। তাকে তো আমরা আপনারা কদরউদ্দিনদের কেনেন নাই কেন? আওয়ামী লীগ কেন কেনে নাই? কেনার প্রশ্নটা আওয়ামী লীগ তো আর কিনে কাজটা করবে না। আওয়ামী লীগ যেটা করতে পারতো তাকে জবাবদিহিতার আওতায় আনতে পারতো। যে আপনি যে এই ফ্যাক্ট চেক করছেন, মিথ্যে ফ্যাক্ট চেক করছেন, কেন করছেন? তাকে ইজিলি আনা যেতে পারতো। তার অসংখ্য ঘটনা আনতে পারতো। আসলে সত্যি কথা বলতে কি আসাদ ভাই, আমাকে এই প্রশ্নগুলো করেও যে আমার ক্ষমতাটা তো ধরেন সীমিতই ছিল। আমি জানি না ভবিষ্যতে যদি মানে এই স্বাধীন বাংলাদেশে কিছু করার ক্ষমতা থাকে সেটা তো আলাদা জিনিস। কিন্তু আমার ক্ষমতাটাও বা আমার করার জায়গাটাও আসলে অনেকটা সীমিত ছিল। আমরা অনেকটা চুপ করে থাকতে হয়। তারপরেও যেহেতু দলকে সমর্থন করি, দলকে ভালোবাসি, ফলে দলের দায়গুলো দলের উপরে চাপিয়ে দেই না যে এটা দল বুঝবে, আমি কিছু না। আমি নিজেকে আলাদা করি না। আমি মনে করি দলটা আমারই, দায়টা তাই আমিও নেই। সেই হিসেবেও আমি নেই, চুপ করে থাকি। কারণ আমি ওইভাবে জিনিসটাকে আলাদা করি না যে আমি তো তখন জানতাম না, এটা না সেটা না। আমি সামগ্রিকভাবে শোনেন, দলের যখন গৌরব আমি নিব, দলের দায়টাও আমাকে নিতে হবে। সিম্পল অ্যাজ দ্যাট। ফলে আমি আপনাকে একটা কথা বলতে পারি আসাদ ভাই, যে সামনের যেই বাংলাদেশটা, সেই বাংলাদেশকে আমি বলি যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ফিরবে সেটাকে আমি বলবো যে বাংলাদেশ আওয়ামী লীগ ম্যাজিক্যাল আওয়ামী লীগ হয়ে ফিরবে। যেই আওয়ামী লীগের একটা বড় জায়গা থাকবে, যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস পার্টি বলা হয়, যেখানে মেহনতি মানুষ আছে, প্রান্তিক শ্রেণীর মানুষও আছে, যেখানে অনেক ধনী লোকও আছে, মিডল ক্লাসও আছে, সবকিছু মিলিয়ে। কিন্তু এটা নিশ্চিত থাকা যেতে পারে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ধনিক শ্রেণীর স্টেশন পয়েন্ট হবে না। এখানে মেহনতি মানুষের একটা দল হবে। আমি বারবারই বলেছি যে আইডিয়াটা এমন, যে আইডিয়াতে একজন কৃষক, তিনি তার জমিতে ধান বপন করছেন, ধান বপন শেষ করে তিনি যেন পার্লামেন্ট সেশনে আসতে পারেন, পার্লামেন্ট শেষ করে তিনি আবার জমিতে ধান লাগাতে যান। অর্থাৎ একজন মাননীয় সংসদ সদস্য, তিনি একই সাথে কৃষক এবং জনতার প্রতিনিধি। বাংলাদেশ আওয়ামী লীগ এটা নিশ্চিত করবে। আপনি নিশ্চিত থাকুন, আপনি এটা নিশ্চিত থাকুন। বাংলাদেশ আওয়ামী লীগকে কেউ কখনো আর এই বুর্জুয়াদের হাব পয়েন্ট বলতে পারবে না।
হ্যাঁ, এইটার মানে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে নিঝুম ভাই তাহলে কি যে লোকটা অনেক বড় ব্যবসায়ী, যে লোকটা মিলিয়নিয়ার, না না, যে লোকটা পরিশ্রম করে মিলিয়নিয়ার, পরিশ্রম করে বিলিয়নিয়ার, টাকা পয়সার মালিক হয়েছেন, তিনি তো অপরাধী নন। দেখার বিষয় হচ্ছে তিনি তার ট্যাক্স রাষ্ট্রকে দিয়েছেন কিনা, তিনি সমস্ত কিছু করেছেন কিনা, তিনিও এই দলের হিস্সাটা তিনি নেবেন। কিন্তু একজন অন্যায়কারী, একজন লুটপাটকারী বাংলাদেশ আওয়ামী লীগের নাম ব্যবহার করে, লোগো ব্যবহার করে তিনি আর সুবিধা পাবেন, এটা আমাদের মাননীয় নেত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা, এটা আর হতে দেবেন না। এটা আর হতে দেবেন না এটা বললে আপনি আমাকে আবার প্রশ্ন করতে পারেন তাহলে কি অতীতে হতে দিয়েছেন না? তিনি তখনও এইভাবে স্ট্রিক্ট ছিলেন, কিন্তু নানান ভাবে ম্যানিপুলেট করা হয়েছে, নানান ভাবে ব্যবহার করা হয়েছে, সেটাও আমরা অস্বীকার করি না। কিন্তু এইটা তো সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরবে একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ হয়ে, যেইখানে একজন ছাত্র, বলা হচ্ছে যে ছাত্রদেরকে নাকি আমরা গণহত্যা করবো। আমি আমি এইটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশের ছাত্ররা এটা মনে করবে যে এ কোন আওয়ামী লীগ, তাদেরকে ভয়ে থাকার কোনো কারণ নেই, আতঙ্কে থাকার কোনো কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ এটা অ্যাপ্রিসিয়েট করে যে যেই ছাত্র ছাত্রীগুলো নেমেছে রাস্তাতে, তারা এইটা চিন্তা করে নেমেছে যে বাংলাদেশ মনে হয় সংকটে, তাহলে সে এক কথাতে সে বাংলাদেশ নিয়ে চিন্তা করেছে, বাংলাদেশ নিয়ে সে উচ্চকিত হয়েছে। আমরা কিন্তু এই অ্যাওয়ারনেসটা চেয়েছিলাম স্টুডেন্টদের মতো থেকে। আমরা এদেরকে মনে করেছিলাম তারা মনে হয় ভেজিটেবল, ভ্যারেন্ডা বাজে কিচ্ছু করে না, সারাক্ষণ খেলে ভিডিও গেম খেলে। নো, তারা বাংলাদেশ নিয়ে অ্যাওয়ার ছিল। সো এইটাকে তো অ্যাপ্রিসিয়েট করতেই হবে। যে ছেলেটা আমাকে এসে বলবে ভাই আমি মিছিলে ছিলাম, তুমি কি মানুষ খুন করেছো? না। তুমি কি ধর্ষণ করেছো? না। লুটপাট করেছো? না। খালি আমি মিছিলে ছিলাম। আমি তাকে বলবো থ্যাংক ইউ, তুমি রাজনৈতিকভাবে অ্যাওয়ার, তবে তুমি যে মিছিলে ছিলে সেখানে তোমাকে মিথ্যাভাবে আনা হয়েছে, কিন্তু সেটার জন্য তো তার কোনো শাস্তি হবে না। No. এখন আমি মনে করি নিঝুম ভাই যারা ওইভাবে মানে প্রতারিত হওয়ার বিষয়টা তো আমাদের সবার কাছে স্পষ্ট। সবাই নতুন স্বপ্ন সবার দেখার অধিকার আছে, স্বপ্ন দেখে। এবং আওয়ামী লীগের ইতিহাসে যতবার তারা ক্ষমতা গ্রহণ করেছে 2001 এর যা করা হয়েছিল আওয়ামী লীগের সাথে 2009 কিন্তু আমি দেখেছি শেখ হাসিনা কঠোরভাবে আনন্দ মিছিল করতে নিষেধ করেছেন। আওয়ামী লীগের ফিরে আসাটা ভালোই হয়, কিন্তু পরে শেষটা ভালো হয় না। আমরা আবার আওয়ামী লীগকে বিশ্বাস করতে চাই, এই যে এটা আসলে আপনারা বাধ্য হয়ে যাচ্ছে। যারা আছেন, আসাদ ভাই আপনারা দূরে সরে যান, আপনারা আমাদের উপরে রাগ করেন, আমাদেরকে ধরিয়ে সরে দেওয়ার যায় না, বদলে, সরে যায় না, আমাদেরকে সরে ধরিয়ে দেওয়ার বদলে আমাদের উপরে রাগ করেন। ভাই আমাদের সরিয়ে আমাদের যা অন্যায়, আমাদের যা ভুল, সেগুলো যদি ধরিয়ে দেন, আমি মনে করি যে আপনারা যদি আমাদের অন্যায়গুলো ধরিয়ে দেন, এটা আমরা আমাদের দিতে জন্য চাই। ভালো। ধরিয়ে দেন। আমরা যদি বুদ্ধিজীবী কখনো হই, মানে আমরা তো এখনো নবীন, আমরা তো এই দেশটাকে ভালোবাসি, ধারণ করি, মুক্তিযুদ্ধকে ধারণ করি, ওই হিসেবে চাই আওয়ামী লীগ ফিরুক। কারণ আমরা এখন আসলে এমন না যে আওয়ামী লীগ ফিরুক এটা চাইতেছি খুব আনন্দের, এটা ঠিকই চাইতেছি। কারণ যাদের পাইলাম, নতুন স্বপ্ন দেখেছিলাম, কিন্তু যাদের পেয়েছি তাদের স্বপ্ন তো দূরের কথা। মানে আমি একজন আসলেই মারামারি ছাড়া লোক আর কি, এইগুলোতে একদম বিশ্বাস করি না। কিন্তু আমার মাঝে মাঝে প্রচুর গালি দিতে ইচ্ছা করে, আমি কমেন্টে অনেকটা গালি দেই, প্রচুর গালি ভাই, অকথ্য ভাষায় গালাগালি করি। আমি বোধহয় কারোর পাইলে আমি কারোর কলার বোধহয় ধরে ফেলতাম, আমার এত রাগ হয়। আচ্ছা, আমার এত রাগ হয় যে বিজয় সরণিতে যে 7টা স্তম্ভ ছিল, তাদের কি দোষ ছিল? আমার রাগ হয়। আমার এই যখন ভাঙতে দেখি আমার প্রচন্ড রাগ হয়। আমার প্রচন্ড রাগ হয় যারা এই কাজগুলোর সাথে উস্কানি দিচ্ছে, যারা সেলিব্রেট করছে। আমার এই ধর্ষণের পর যারা ইনি-বিনি এটাকে বৈধতা দিচ্ছিল, আমার প্রচুর রাগ হচ্ছিল যে এদের সামনে পাইলে, এই যে আমার রাগটা হয়, এই রাগটা যে আওয়ামী লীগের থেকে। আমরা তখন চাই যে আওয়ামী লীগ ফিরুক। এবং এই জায়গাতে আবার এই ধর্ষণের মতো জায়গায় তো বিএনপি এত চ্যাম্পিয়ন, ইন্টারন্যাশনালি আপনি দেখেন তাদের ডেটা, মানে এতটাই চ্যাম্পিয়ন যে তাদের উপর ওই জায়গায় ভরসা করা যায় না। অন্ততপক্ষে তারা মুক্তিযুদ্ধের ধ্বংস করবে না, এটা আমি হয়তো পরোক্ষভাবে ভাবলেও ভাবতে পারি, কিন্তু ধর্ষণ যে ঠেকাবেন না তারা, বরং এটার মহোৎসব করবে এবং তারেক রহমান যে আবার চুরি করবে, এতে আমার কোনো সন্দেহ নেই। সুতরাং আমি তো ওই দলটার উপর আশা করতে পারি না। এইজন্য চাই চুরি না, থেকেও যে এমন ভয়ঙ্কর বাংলাদেশ দেখতে পাবেন আসাদ, আপনার কাছে মনে হবে যে এটা নিয়ে কথা বলতে আপনার ভয় লাগবে। আমরা ট্রেইলার দেখতে পাচ্ছি, এই যে ট্রেইলার দেখতে পাচ্ছি। আমি আপনাকে এটা বলে দিচ্ছি যে ভবিষ্যতের বাংলাদেশ আওয়ামী লীগ একটা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণের একটা আওয়ামী লীগ হবে। যেই ইউটোপিয়াকে আপনি কল্পনা করেন, যেই ইউটোপিয়াকে আপনি ভাবেন, সেই ইউটোপিয়া হয়তো বা হতে পারবে না, কারণ ইউটোপিয়া শেষ পর্যন্ত একটা কল্পনাই, কিন্তু ইউটোপিয়ার কাছাকাছি আওয়ামী লীগ হতে পারবে। আপনি নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগে যে একঝাঁক তরুণ, বলবো মুখ, যে একঝাঁক নতুন মানুষ যারা এই দেশকে নিয়ে ভাবে, এই দেশকে নিয়ে স্বপ্ন দেখায়, এবং যারা মানুষের ঘামকে শ্রদ্ধা করে, মেহনতকে শ্রদ্ধা করে, সেই মানুষগুলো আওয়ামী লীগকে ভিড়বে। এবং অসংখ্য তরুণকে সেদিন আপনার কাছে মনে হবে যে না, আমি আপনাকে আবার বললাম যে আওয়ামী লীগ, একমাত্র আওয়ামী লীগ এই দেশকে রক্ষা করতে পারবে। আপনি বিশ্বাস করেন আর না করেন, আপনার আওয়ামী লীগের প্রতি অভিমান আছে বলেই তো আপনি অভিমান করেন। অভিমান কার উপরে করেন আসাদ ভাই? যাকে ভালোবাসেন তার উপরেই করেন তো, ভেবে দেখেন তো। খালি গত 76 বছরের জার্নি আওয়ামী লীগের দেখেন আপনি। আমি ওইটাই চাই। জি, আওয়ামী লীগ ফিরুক। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যে আমাদের আশা দেখান এবং আশায় বাঁচে চাষা। আমরা আশায় বাঁচতে চাই।
আওয়ামী লীগ ফিরুক এবং ভালোভাবে ফিরুক। হ্যাঁ, এই শুভকামনা রইল। এবং সেই সাথে একটু ছোট্ট করে শেষে আমরা শেষ করে দিচ্ছি এখনই দর্শক। আপনাদের ধন্যবাদ যে প্রায় Facebook, YouTube মিলিয়ে ৫,০০০ মানুষ আমাদের দেখছিলেন। আপনারাও এই বিষয়ের সাথে একমত কিনা সেটা কমেন্টে জানাতে পারেন যে আমরা দেখেছি ২০০১ এ আওয়ামী লীগের নেতাকর্মী হিন্দুদের উপরে যে পরিমাণ ধর্ষণ, নির্যাতন হয়েছে তার বিচার আওয়ামী লীগ সেভাবে করেনি। ইতিবাচক আওয়ামী লীগ ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে। এটা খুবই পজিটিভ ভাবে আমি দেখি। এটা অনেকেই আবার বলেন যে বাপের বিচার করেছেন শেখ হাসিনা। না, এটা বাপের না। শেখ মুজিবুর রহমান আমাদের সকলেরই এই জাতির পিতা, এই দেশের সৃষ্টি করেছেন। তার বিচার হয়েছে, এটা খুব ভালো। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। যদিও সেখানে আওয়ামী লীগের খুব একটা মনোযোগ ছিল বলে মনে হয় না। তবে এইবার আওয়ামী লীগ না, ফিরলে না, যেন এটার এই যে সাথে আমি ধর্ষণগুলো একমত না। হচ্ছে না, আমি আমার ওপিনিয়ন বললাম। মানে আমাদের মনে হয়েছে গণজাগরণ মানে সরকারকে বাধ্য করেছিল যেন এই বিচারটা ভালোভাবে করে, দ্রুত সময়ে করে এবং কিছু আজকে ব্যাপারে তো আমি আমাদের থ্যাংক ইউ দেই আপনি আওয়ামী লীগকে। জি, যেমন আওয়ামী এই যে লীগকে থ্যাংক ইউ দেই। এটিএম আজহারের বিচারটা তার এই হয় নাই। নিষ্পত্তি ইয়েস, এত করা সময় গেল না। লেগেছে কেন ইয়েস। সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। এটা আমার নিয়ে প্রশ্ন আছে, আবার আমি আওয়ামী লীগকে ধন্যবাদ দিতে চাই। এখন যদি গোলাম আজম, এই কাদের মোল্লারা বের হয়ে মানে তারা যদি জেল হইতো, মানে কেন মাই ফাঁসির গড! অনেকে বলে ফাঁসি চাই না। এই যে বাংলাদেশের সাঈদী, সর্বোচ্চ আইন যেটা সাঈদী, সেটাই ঠিক আছে। সাঈদী হ্যাঁ, সাঈদী হাসতো। যদিও আপনি সাঈদীর আপনি বরিশালে সাঈদীর যে মাজার হয়েছে আপনি দেখেছেন? কোরআনের পাখি দেখেছি। বলে পাখি, চিরনিদ্রায় হ্যাঁ, শায়িত আছে। চুমো দেওয়া হচ্ছে আমি মাটির মধ্যে। তো আমি ওটা বলতে চাই নিঝুম ভাই, আমরা আসলে আশা করতে চাই এবং আমরা এটা আওয়ামী লীগের কাছে দাবি রাখি। এই যে আজকে গতকালকে যে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার হলেন যে নারীটি, অন্যান্য মবদের দ্বারা যে তিনি লিঞ্চিং এর শিকার হলেন, হাত দিয়ে তাকে প্রহার করল। এই প্রত্যেকটাকে খুঁজে তাদের বিচারের আওতায় যেন আওয়ামী লীগ আনে। সেটা ৫ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, ১০ বছর পরে আসলেও এখন তো ভিডিও ফুটেজ আছে, এখন যেন খুঁজে বের করা হয়। আমরা তখনও এই দাবিগুলো করব যদি বেঁচে থাকি। নিঝুম ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শেষ কৃতজ্ঞতা করার জানাই। আগে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি মোসাহেব কবিতাটা আপনাকে একটু পড়ে শোনাবো জি, শফিকুলের প্লিজ, জন্য। প্লিজ, অল্প প্লিজ। একটু বলবো। এটা সেটা দিস হচ্ছে কাজী জি। কাজী নজরুল ইসলামের একটা কবিতা যেটা আমরা ক্লাস 6-7 এ পড়েছিলাম মনে হয়। এবং কাজী যে নজরুল যেহেতু বলেছেন নিশ্চয়ই ভালোই বলেছেন। তিনি মুসলমান কবি। জি। শফিকুলের যে চামচামি, এই চামচামিকে উদ্দেশ্য করেই মনে হয় এত বছর আগে তিনি লিখেছিলেন। সাহেব ও মোসাহেব কাজী নজরুল ইসলাম। সাহেব কহেন চমৎকার সে চমৎকার। মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে। হুজুরের মতে অমৎকার। সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও আহা। মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহা বাহা। মানে হুজুরকে কথা বলতে শেষ করতে দেওয়া হচ্ছে না। সাহেব কহেন কথাটা কি জানো সেদিন? মোসাহেব বলে জানি না আবার ওই যে কি বলে যেদিন। সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প। মোসাহেব বলে আহা শুনেছো কি অপরূপ কি বা অপরূপ গল্প। সাহেব কহেন আরে মলো আগে বলতেই দাও গোড়াটা। মোসাহেব বলে আহা গোড়াটা হুজুরের গোড়া এই চুপ চুপ ছোড়াটা। সাহেব কহেন কি বলছিলাম গোলমালে গেল গুলায়। মোসাহেব বলে হুজুরের মাথা গুলাতেই হবে দিব কি হস্ত বুলায়। সাহেব কহেন শোনো না সেদিন সূর্য উঠেছে সকালে। মোসাহেব বলে সকালে সূর্য আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোকালে। সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়ায়। মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা হুজুরের চোখ এড়ায়। সাহেব কহেন হলো না বেড়ানো ঘরেই রহিন বসিয়া। মোসাহেব বলে আগেই বলেছি হুজুর কি চাষা বেড়াবেন হাল চষিয়া। সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে। মোসাহেব বলে এই চুপ সব হুজুর ঝিমান পাখা পাখা কর ডাক নিমায়ে। সাহেব কহেন ঝিমাইনি কই এই তো জেগেই রয়েছি। মোসাহেব বলে হুজুর জেগেই রয়েছেন তা আগেই সবাই কয়েছি। সাহেব কহেন জাগিয়া দেখিনু জুটি আছে যত হনুমান আর অপদেব। হুজুরের চোখ যাবে কথা বাবা প্রণামিয়া কয় মোসাহেব। মানে তাকে হনুমান ডাকার পরেও সেটাকেও সমর্থন করছে। অর্থাৎ এই চামচাটি যে কত বড় চামচা কত বড় দালাল সে সেটাও বুঝতে পারছে না তাকে যত অপমান করা হচ্ছে। সুতরাং এই শফিকুলের জন্য এই মোসাহেব কবিতাটা পাঠ করলাম। তার যে এই যে পা যেভাবে সে চুষছে যেভাবে সে বলছে পুরো জাতির কাছে সে একটা হাস্যকর একটা গণশত্রু। নিজেকেই নিজে আবার গণশত্রু বলছে। আপনি দেখেছেন যে সে কিভাবে উষ্ঠাকে পরিণতি নিয়েছিল আপনার লন্ডনে। তো এইটা বলছি যে অনেকেরই পরিণতি অনেক রকমের হবে। এবং আমি এটাও দেখেছি আপনি তার হোটেলের আশেপাশে বসে চা খাচ্ছিলেন। আপনি লাইভ তামাশা দেখছিলেন? ওইটা আমি আপনাকে একদিন আলাদা ফোনে বলবো। বাট ওকে। এনিওয়ে দর্শকদেরকে অনেক ধন্যবাদ যারা জি। দেখলেন সময় নিলেন। আমি আবার বলছি বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের ভরসা হয়ে ফিরবে। একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ হয়ে ফিরবে। যেই আওয়ামী লীগ শ্রমিকের মেহনতি মানুষের। নিশ্চিত থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক। অনেক ধন্যবাদ নিজুম মজুমদার ভাই আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। দর্শক আপনাদেরকে যারা আপনারা কবিতা পছন্দ করেন না, কবিতা বিদ্বেষী, তারা পঞ্চায়েত সিনেমাটা ওয়েব সিরিজটা এখন খুব ট্রেন্ডিং এ আছে, আপনারা দেখতে পারেন। এই পঞ্চায়েতে আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেই গণশত্রুকে খুঁজে পাবেন। এই যে বিধায়ক জি, হ্যাঁ? এই ক্যারেক্টারটা দেখবেন আর বিধায়ক জি হুজুর করে এই যে বানরাক্স নামের এই ক্যারেক্টারটা আপনারা খুবই মজা পাবেন। সিজন 4 চলছে। আপনারা এটাও দেখতে পারেন। আবার মানে বিফলে মূল্য ফেরত। অর্থাৎ আপনার সময় এবং ২ টাই আপনি পাবেন। ঠিক ডক্টর মোহাম্মদ ইউনূসকেই দেখতে পাবেন বিধায়ক, ওই ক্যারেক্টারটা এবং ওই বনরাক্ষক। অনেক ধন্যবাদ দর্শকদের। আসলে এই খারাপ সময়ের মধ্যে শেষে এসে হাসতে পারলাম। এটা মনে হয় বাংলাদেশে এই পেলাম অনেকদিন পর। মানে নিজুম ভাই,
মানুষ যেন হাসতে ভুলে না যায়। মানুষ যেন তাদের অধিকার ফিরে পায় এবং বাংলাদেশ যেন শত্রুমুক্ত হয়। এই প্রত্যাশা